দেই অথবা আমি আবার মিশর চলে যাই, কারণ যেহেতু ওইখানে আমি গবেষণা করেছি, ওখানে পড়াশোনা করেছি, কিন্তু আপনারা আসলে আমাকে তো ইউটিলাইজ করছেন না। এখানকার যে ট্রেডিশনাল সো কল যে টেক্সট বুকসগুলো, এগুলো পড়াতে আপনাদের আসলে আমাকে প্রয়োজন নাই। প্রায় সময় উনি এই ফ্রাস্ট্রেশনটা আমার কাছে বলেন এবং আমরা দুজনে মিলেই খুব আফসোস করি। এই সিনারিওটা দেখা যাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে আছে। দিস ইজ নট দ্য অনলি এক্সাম্পল। এখানে যেটা হয় আসলে, আমরা এখনো পর্যন্ত, যদিও বাংলাদেশের বয়স খুব কম, কিন্তু এখনো পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ওই রকম ম্যাচিওর করতে পারিনি যেইটুকু ম্যাচিওর হলে, যেটুকু যোগ্য হলে আমরা দেশের বাহির থেকে একজন মেধা সম্পদকে এনে এখানে ইউটিলাইজ করতে পারছি। আবার অ্যাট দ্য সেম টাইম আমি আমাদের শিক্ষকদেরকে, আমাদের লোকাল টিচারদেরকে দেশের বাইরে পাঠিয়ে সেই রকম হিউম্যান রিসোর্সে পরিণত করে তাদেরকে এনে কাজে লাগাতে পারছি। এর কোনো দিক থেকেই আসলে এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে, টুকিটাকি কিছু কাজ হচ্ছে, কিন্তু সেরকম ভাবে হোলিস্টিক অ্যাপ্রোচে যেভাবে কাজ হওয়া উচিত সেটা হচ্ছে না। গতকালকে আমি আমার মেয়ের বয়স 14 বছর, আমি গতকালকে কথা বলছিলাম যে তুমি একটু খুঁজে বের করো, তাকে একটা কাজ দিচ্ছিলাম উইকেন্ডের, যে তোমার সাথে রিসেন্টলি আমরা যে মেয়েটাকে দেখেছি সারা পৃথিবীব্যাপী যে আলোচিত হয়েছে, সমালোচিতও হয়েছে বিভিন্ন কারণে, গ্রেটা টুনবার্গ, আমি বলছিলাম যে তুমি তোমার লাইফের সাথে ওর লাইফকে মিলাও। যেমন দুষ্টুমি করে আমি ওকে বলছিলাম যে তোমাকে তোমার টেবিল থেকে একটা পানির গ্লাস ডাইনিং টেবিলে নিয়ে রাখতে বলতে আমার অনেকবার বলতে হয়, আর সে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় চলে গিয়েছে, কতগুলো মানুষকে লিড করে, কত বড় একটা কজকে, একটা উদ্যোগকে সামনে রেখে। এই যে এই কনসেপ্টগুলোর আনা নেওয়া, মেধাগুলোকে ট্রান্সফার করা এবং একটা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে মানব সম্পদকে নিয়ে কাজ করা, সেই জায়গাটাতে বাংলাদেশি শিক্ষা ব্যবস্থায় এখনো অনেক কাজের স্কোপ আছে। বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা যেহেতু সবকিছু নিয়েই নতুনভাবে ভাবছি, সেহেতু এটা নিয়েও নতুনভাবে অনেকগুলো ভাবার খোরাক আছে, আমরা সেভাবে চিন্তা করব। এখানে এটা যে শুধু একটা নীতি নির্ধারণী সংলাপ, আজকের সংলাপটাকেই যদি চিন্তা করি, ব্যাপারটা সেটা না। এটা আসলে এটাকে আমার মতে আমি বলতে চাই, এটা একটা সেলফ ডিসকাভারি সংলাপ হতে পারে, যে আত্ম অনুসন্ধান, তাই না? আমরা রিসার্চ করব, আমরা আরো গবেষণা করব যে মানব সম্পদগুলো নিয়ে আমরা কিভাবে প্রবাসীদের সাথে আমাদের একটা সংযোগ স্থাপন করতে পারি এবং সেইভাবে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার স্ট্যান্ডার্ডাইজেশন বা আধুনিকায়ন আমরা করতে পারি। বাংলাদেশের জন্য একটা সব সময়ের জন্য একটা হতাশার শব্দ হচ্ছে, একটা হতাশার টার্ম হচ্ছে ব্রেইন ড্রেইন। সবসময় আমাদের যেটা হয়, আমাদের যারা মেধাবী ছেলেপেলেরা আছে তারা বিদেশি ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পছন্দ করে, তারা সেখানে পড়াশোনা করতে চলে যায় এবং আনফর্চুনেটলি এদের একটা বড় সংখ্যক স্টুডেন্টদেরকে আমরা আর ফেরত পাই না। তারা যখন স্কলার হয়ে যায় তখন তারা হয়তো বিদেশি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছে, তারা আর দেশের জন্য বা দেশের কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করতে খুব বেশি উৎসাহী হয় না। এটার ব্যতিক্রম আছে, কিন্তু জেনারেলি সাধারণভাবে এটাই হচ্ছে অরিজিনাল পিকচারটা। তো এইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এটাকে যদি আমরা এই সিচুয়েশনটাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, আমাদের বিদেশি যারা প্রবাসী যারা মেধাবী জনশক্তি আছে তাদেরকে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় এবং গবেষণায় আনতে চাই, এই জায়গায় আমাদের জন্য কিছু রোল মডেল আছে। যেমন চায়না এই কাজটা খুব সুন্দরভাবে করছে। চায়নার একটা খুবই বিখ্যাত একটা প্রজেক্টের নাম হচ্ছে 1000 ট্যালেন্টস প্রোগ্রাম। ওখানে তারা যেটা করে, তারা বিদেশে থাকা বিজ্ঞানীদের সাথে একটা সংযোগ স্থাপন করে এবং তাদের বিভিন্ন প্রজেক্ট হিসেবে তারা চাইনিজ বিভিন্ন লোকাল প্রজেক্টকে তারা তৈরি করে সে গবেষকদের জন্য রেডি করে দেয়। ব্যাপারটা এরকম যে একজন সুপারভাইজার হয়তো পিএইচডির জন্য স্টুডেন্ট চাইছেন, চায়না তাদের স্টুডেন্টদেরকে কালেক্ট করে দেয় যে স্যার এই 10টা বাচ্চাকে আমরা দিলাম, এই প্রজেক্টে আপনার সাথে কাজ করবে। এতে করে যেটা হচ্ছে, চায়না একটা দেশ হিসেবে তারা তাদের লোকাল রিকোয়ারমেন্টস গুলোকে, লোকাল ফিল্ডগুলোকে একটু ফার্টাইল করতে পারছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা একটা ফরেন এক্সপার্ট সাপোর্ট পাচ্ছে হায়ার এডুকেশনের জন্য। এগুলো আমাদের জন্য বড় একটা এক্সাম্পল হিসেবে কাজ করতে পারে। ভারতেও এই ধরনের বেশ কিছু সুন্দর এবং বিখ্যাত কিছু প্রজেক্ট আছে। এর মধ্যে একটা হচ্ছে ভাজরা, আরেকটা হচ্ছে জিয়ান ইনিশিয়েটিভ।
এখানেও প্রবাসী ভারতীয় গবেষকরা বছরে কয়েক মাস করে ভারতে এসে থাকেন, তারা ওই রিসার্চগুলোকে সুপারভাইজ করেন, তারপরে আবার তারা তাদের কর্মক্ষেত্রে ফিরে যান। এইভাবে জয়েন্ট ভেঞ্চারে সারা বছর এই রিসার্চাররা কাজ করেন এবং তাদের জন্য গ্রান্ট, তাদের জন্য যত রেসিডেন্স ফ্যাসিলিটিস সহ অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিস লাগে সেগুলো ভারত আয়োজন করে। জাপানেও আছে নলেজ ক্রিয়েশন প্রোগ্রাম। এখানে তারা যেটা করে, তারা বলে যে প্রবাসীরা শুধু আমাদের জন্য প্রবাসী না, ওনারা এদেরকে বলেন নলেজ পার্টনার্স। তাদেরকে জ্ঞানের পার্টনার হিসেবে তারা অ্যাকনলেজ করেন এবং সেইভাবে অনেক সফিস্টিকেটেড প্রোগ্রাম ফ্যাসিলিটিস তাদের জন্য প্রোভাইড করেন। তো এই ইনিশিয়েটিভগুলো নিয়ে যদি আমরা আরেকটু ডিটেইলে গবেষণা করি, আরেকটু ডিটেইলে এগুলো নিয়ে কাজ করি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমরাও আমাদের দেশেরও এখন আলহামদুলিল্লাহ প্রচুর ছেলে মেয়ে বাইরে গবেষণা করছে। প্রচুর ছেলে মেয়ে বাংলাদেশে থেকেও তারা গ্লোবালি গবেষণার মতন যোগ্যতা অর্জন করেছে। আমরা যদি এভাবে এই ধরনের মডেলগুলোকে কাজে লাগিয়ে বিদেশি গবেষকদেরকে বা প্রবাসী গবেষকদেরকে আমরা আমাদের বাংলাদেশের সত্যিকার ভাবে শিক্ষা ব্যবস্থাকে, স্যার যে কথাগুলো বলছিলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, বাংলাদেশের প্রতিটা জায়গায় এখনো অনেক কাজ করার বিষয় আছে। যে স্যার একটা কথা খুব ইম্পর্টেন্ট বলেছেন যে বাংলাদেশের কারিকুলামটা এখনো গ্রেডেড না। একটা ক্লাস 2 এর বাচ্চা যখন ক্লাস 2 শেষ করছে, আমি যেহেতু নিজে সরাসরি শিক্ষার সাথে কাজ করছি, এডুকেশন ইনস্টিটিউশনে কাজ করছি, এটা আমার জন্য একটা অনেক বড় ফ্রাস্ট্রেশনের একটা বিষয় যে ক্লাস 2 এর একটা বাচ্চা যখন ক্লাস 2 শেষ করছে, সে এর পরে গিয়ে 3 তে কোথায় গিয়ে শুরু করবে এটা বাচ্চা জানা তো দূরের কথা, টিচার নিজেও জানেন না যে আমার যে বাচ্চাটাকে আমি ক্লাস 3 তে ম্যাথমেটিক্স পড়াচ্ছি তার এক্স্যাক্টলি 2 এর ম্যাথমেটিক্যাল নলেজটা কোথায় গিয়ে শেষ হয়েছিল, তার পরের জায়গাটাতে, পরের স্টেপটাতে আমি তাকে ধরছি কিনা। এই গ্রেডেশনের নলেজটা আমাদের দেশে শিক্ষকদেরই নাই। তো এই জন্য এই জায়গাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে একেবারে রিয়েলিস্টিক এবং টেকসই এবং দ্বিপাক্ষিক যেই দেশের প্রবাসী গবেষকদের সাথে আমি কাজ করছি সেখানকার শিক্ষা ব্যবস্থাটা কিরকম এবং বিশ্বের অন্যান্য উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা কিরকম, এই ধরনের দ্বিপাক্ষিক গবেষণাগুলো আমাদের বেশি বেশি করে হওয়া দরকার। আমি একটা ফোরামের প্রস্তাব এরকম ভাবে চিন্তা করেছি যে বাংলাদেশে যদি কখনো বাংলাদেশের প্রবাসী গবেষকদেরকে বা উন্নত বিশ্বের গবেষণাগুলোকে নিয়ে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে, সেটা এরকম একটা ফোরাম হতে পারে যে বাংলাদেশ গ্লোবাল রিসার্চ নেটওয়ার্ক, তারা একটা কেন্দ্রীয় একটা হাব করবে, একটা সেন্ট্রাল হাব থাকবে যেখানে প্রত্যেকটা সাবজেক্টের এই যাবৎ পৃথিবীতে কোন দেশে কোন ইউনিভার্সিটিতে কি কি গবেষণা হয়েছে সেই পেপারসগুলো, সেই ডেটাগুলো থাকবে এবং সেখানে বাংলাদেশি লোকাল গবেষকরা, ফরেন গবেষকরা সবাই যেখানে অ্যাক্সেস করতে পারবেন, একটা ডেটাবেস থাকবে এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটা নোট থাকতে পারে যেখানে বিশ্ববিদ্যালয় পাইলট প্রজেক্ট হিসেবে হয়তো প্রাথমিকভাবে আমরা 5টা বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করেছি যারা এই কাজগুলো শিক্ষা গবেষণায় কাজ করবে। সেখানে কিছু অ্যাফিলিয়েটেড প্রফেসর থাকতে পারেন যারা বিদেশ থেকে আসবেন, হয়তো বছরে তারা 3 মাস তাদের সামার ভেকেশন বা উইন্টার ভেকেশন অথবা এই ধরনের কোনো ছুটিতে তারা এখানে কাজ করতে আসবেন। তাদেরকে আমরা ভিজিটিং ফেলো হিসেবে কাজে লাগাবো এবং তারা এই গবেষণাগুলোতে আমাদের দেশের স্টুডেন্টদেরকে, আমাদের দেশের এমার্জিং টিচারদেরকে অথবা গবেষকদেরকে সাপোর্ট করবেন। তারপরে আমাদের একটা প্রজেক্ট মডেল লাগবে কিভাবে কাজ করতে হবে। যারা অলরেডি এইরকম ইন্টিগ্রেটেড এডুকেশন রিফরমেশন নিয়ে কাজ করেছেন, এই ধরনের কিছু অর্গানাইজেশনের মডেল নিয়ে আমাদেরকে প্রথমে একটা মডেল রেডি করতে হবে যে শিক্ষা ব্যবস্থাটা যে আমরা চেঞ্জ করতে চাচ্ছি কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে কতটা সময় লাগতে পারে, কারা কারা আমাদেরকে সাহায্য করতে হতে পারে এবং এই জন্য আমাদের কি কি পেপার ওয়ার্ক করতে হবে। এভাবে আমরা একটা প্রজেক্টের একটা মডেল, একটা পাইলট মডেল রেডি করতে পারি। আমাদের প্রণোদনা এবং স্বীকৃতি কাঠামো লাগবে খুব স্বাভাবিকভাবে। হ্যাঁ, এখন করছে মনে হয়। খুব স্বাভাবিকভাবেই এডুকেশন তো চ্যারিটি না, এডুকেশন চ্যারিটি অন্য জিনিস, এডুকেশন আরেক জিনিস। হচ্ছে? হ্যাঁ, এখন থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যেটাতে বিশ্বাস করি যে এডুকেশন শুড বি এক্সপেন্সিভ, মানে আমি বলছি এখানে যে
একেবারে কিছু এডুকেশন তো থাকবে সবার জন্য উন্মুক্ত, কিন্তু হায়ার এডুকেশন এবং এই মানের গবেষণাগুলোর জন্য আমরা যাদেরকে কাজে লাগাবো, আমরা যাদেরকে দিয়ে কাজ করাবো, তাদের সম্মান, তাদের স্বীকৃতি, তাদের বিভিন্ন রকমের অনুদান এবং সম্মাননা, এই জিনিসগুলো সবার আগে ঠিক করা উচিত, যাতে ওনারাও এই গবেষণাগুলো করতে ইন্সপায়ার্ড হন। এটাকে ডায়াসপোরা স্কলার অ্যাওয়ার্ড বলা যেতে পারে, বা যে কোনো সুন্দর একটা প্ল্যাটফর্মে তাদের জন্য কিছু স্বীকৃতির ব্যবস্থা করা। তারপরে ভার্চুয়াল একটা নেটওয়ার্ক থাকা উচিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর। যেমন ফর এক্সাম্পল, আমি কিছুদিন আগে আমি হায়ার এডুকেশনের জন্য একটু চিন্তা করছিলাম। বাংলাদেশের কয়েকজন ইউনিভার্সিটি, আমার নিজের ইউনিভার্সিটির আমার শিক্ষকদের সাথে থেকে শুরু করে আরো কয়েকজন শিক্ষকদের সাথে আলোচনা করেছি। আমার প্রত্যেকটা যাদের অ্যাডভাইস নিতে আমি গিয়েছি, সবাই আমাকে ডিসকারেজ করেছে। আমাকে বলেছেন যে এই সাবজেক্টে তুমি বাংলাদেশে হায়ার এডুকেশন করতে পারবে না, তুমি সুপারভাইজারই পাবে না। তো এই যে লিমিটেশন গুলো আমাদের আছে, এটা থেকে বের হওয়ার জন্য আমরা একটা ভার্চুয়াল নেটওয়ার্ক করতে পারি, ইন্টারন্যাশনাল ভার্চুয়াল নেটওয়ার্ক, যেখানে আমাদের দেশের ছেলেমেয়েরা চাইলেই আমি এই বিষয়ে পড়তে চাই, দেখি তো এখানে পৃথিবীর কোথায় কে এটাতে আগে পড়াশোনা করেছেন বা কার কি পেপারস আছে, এই ধরনের একটা বাংলাদেশ ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড একটা সুন্দর গবেষণার প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, যেখানে আমাদের ফরেন প্রবাসীরা যারা ডায়াসপোরারা আছেন ওনারা আমাদেরকে হেল্প করবেন। এরপরে একটা পাইলট প্রকল্প করতে হবে, কয়েকটা ইউনিভার্সিটিকে নিয়ে করা উচিত, যাতে এটা সবার জন্য একটা প্রকাশনা এবং শিক্ষার্থী উন্নয়নের ব্যাপারে একটা মডেল তৈরি করা যায়, এটা বলেছি। এরপরে গবেষণা, বিভিন্ন গবেষণাকে এমনভাবে গবেষণাগুলোকে করাতে হবে যাতে সেই গবেষণাগুলো একসময় নলেজ উইদাউট বর্ডার এরকম একটা কনটেক্সট তৈরি করতে পারে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, যাতে তারা উৎসাহিত হয়। তো এই আর কি মোটামুটি আমরা আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করা শুরু করলে বিভিন্ন কারণেই এবং বিভিন্নভাবেই আমাদের প্রবাসী যারা স্কলার আছেন তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা অলরেডি এইগুলো নেওয়া শুরু হয়েছে। আমরা দেখেছি আমাদের গণ অভ্যুত্থানের পরে নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারেও আমরা এরকম কয়েকজন বিদেশি ফরেন স্কলারকে পেয়েছি, যারা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ডাকে এসেছেন, দেশে কাজ করছেন, দেশে এবং আন্তর্জাতিক জায়গায় বাংলাদেশের অবস্থানটাকে আরেকটু সুদৃঢ় করার জন্য তারা কাজ করে যাচ্ছেন, পলিসি দিয়ে কাজ করছেন, মেধা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন। তো এইভাবেই আমরা আমাদের যে বিশাল জনশক্তি যারা প্রবাসী হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় এবং এখন অনেক ভালো ভালো জায়গায় যারা কন্ট্রিবিউট করছেন, তাদের এমন না যে তারা দেশে আসতে চান না বা দেশের সাথে কাজ করতে চান না, তাদের ভেতরেও দেখা যাবে আমরা যদি যোগাযোগ করি একটা তাদের ভেতরে একটা ডিজায়ার থাকে যে আমি আমার দেশের জন্য কিছু একটা করব। তো এই মানুষগুলোকে একত্র করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করতে পারি। আমি আমার কথা আজকের মতন এখানেই শেষ করছি, কিন্তু এটা ঠিক যে পলিসি প্লেনামকে আমি একটা ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই যে গতকালকে এই বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করতে গিয়ে যেটা হয়েছে, আমার মাথায় আলাদা করে এটার চিন্তার একটা ফাইল খুলেছে, চিন্তাগুলো শুরু হয়েছে। হয়তো আলোচনা আমার এখন শেষ হয়ে যাবে, কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যেহেতু ভাবি, এই চিন্তাটা আমার মাথায় থাকবে এবং এটার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বিজ্ঞ আলোচক মাহসিনা মমতাজ মারিয়া, আপনার নিজস্ব এক্সপেরিয়েন্স এবং আমাদের দেশের এবং বিদেশি বিভিন্ন দেশের শিক্ষা গবেষণার